বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচনার জায়গাটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন এবং গত বছরের 5ই আগস্ট পরবর্তী সময় যে গণ অভ্যুত্থান, এরপরে আমরা বলছি যে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সে জায়গা থেকে বসনিয়ার সম্মানিত প্রেসিডেন্ট এবং জ্ঞান সম্রাট আলী ইজাবেকভিচের একটি অমর গ্রন্থ ইসলামিক ডিক্লারেশন, আপনারা এটা সবাই হয়তো পড়েছেন বা দেখেছেন। তো বাংলাদেশের গণ অভ্যুত্থানের জায়গাটাকে এই বইয়ের আয়নায় একটু দেখার চেষ্টা করা, এটি আজকে আলোচনার মূল উদ্দেশ্য। আলী ইজাবেকভিচের ব্যাপারে আপনারা এই জিনিসটা জানবেন যে উনি একই সাথে বসনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, উনি ফিল্ডে যুদ্ধ করছেন, আবার একই সাথে উনি গত 100 বছরের সবচেয়ে বড় দার্শনিকদের একজন। একই সাথে ওনার দাদা ছিলেন, ওনার যে গ্রামে উনি বড় হয়েছেন, বোসানস্কি সামাক, ওই জায়গার মেয়র, এবং ওনার পিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরাসরি ফিল্ডে যুদ্ধ করার একজন কমান্ডার ছিলেন। মানে একই সাথে একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আবার আলী ইজাবেকভিচের আত্মজীবনী যদি আপনারা পড়েন, আপনারা যদি সুযোগ পান, আমি পড়তে বলবো, ইনস্ক্যাপেবল কোয়েশ্চেনস। ওখানে উনি ইন্টারেস্টিং একটা কথা বলছেন যে 19 বছরের ভিতরে ওয়েস্টার্ন ফিলোসফির যতগুলো মৌলিক গ্রন্থ আছে ওনার পড়া শেষ হয়ে গেছে। তো একই সাথে এই যে পট পরিবর্তনটা, একটা রাজনৈতিক পরিবারের সন্তান, এবং একই সাথে উনি নিজস্ব জায়গা থেকে, জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে 19 বা 20 বছরের মধ্যে, অর্থাৎ আমাদের চেয়েও কম বয়সে থাকা অবস্থা ওনার মোটামুটি ওয়েস্টার্ন ফিলোসফির মৌলিক গ্রন্থগুলো পড়া শেষ। তো এই যে দুটা পয়েন্ট, এটা ওনার ফিউচার জীবনকে বোঝার জন্য আমাদের হেল্প করবে। তো এই বইটা নিয়ে আমরা যখন আলাপ করতে আসছি, এটা 1970 সালে লেখা। তো আজকে আমরা 2025 সাল, অর্থাৎ প্রায় 55 বছর পর স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতার 1 বছর আগে এই বইটা লেখা। তো এটার প্রাসঙ্গিকতা কি আসলে? এটা যদি আপনারা দেখেন, আলী ইজাবেকভিচের এই গ্রন্থ লেখার মৌলিক উদ্দেশ্য ছিল যে বসনিয়াতে যখন উসমানী খেলাফত পরবর্তী সময়ে একটা রাজনৈতিক সংকটের ভিতরে বসনিয়া পড়ল এবং বলকানের মুসলমানরা একই সাথে সার্ব বাহিনীর হাতে বারবার নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, ওই সময় থেকে আলী ইজাবেকভিচের মনে হচ্ছিল যে এমন একটা কিছু হাজির করা দরকার যেটা বসনিয়ার মুসলমানদের মুক্তির জন্য কাজ করবে, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে পুরো উম্মতের মুক্তির জন্য একটা রোড ম্যাপ তৈরি করবে। এজন্য ইসলাম ডিক্লারেশন বিভিন্ন জায়গায় আপনারা যদি পড়েন, দেখবেন এটাকে রোড ম্যাপ বলা হচ্ছে। ফিউচারে কোন জায়গায় মুসলিম উম্মাহ অগ্রসর হবে, এই ব্যাপারটা আমি এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করছি। একই জায়গায় যদি দেখেন, বসনিয়ার মুসলমানরা সার্বদের হাতে নির্যাতিত হইতেছে, নিপীড়িত হচ্ছে। একইভাবে বাংলাদেশে আলাপে যদি আসেন, 1857 পরে কিন্তু ওই অর্থে বড় কোনো মুভমেন্ট বাংলাদেশে একটা বিদ্রোহ আকারে গড়ে উঠতে সক্ষম হয়নি প্রচন্ড পরিমাণে জুলুমের পরে। 1947 সালের দেশভাগ এবং এর আগে 190 বছরের ব্রিটিশ শোষণ, 47-এর দেশভাগ, 71 সালে আমাদের স্বাধীনতা, এবং এর ধারাবাহিকতা আমরা বলতে 24-এর গণ অভ্যুত্থান। এই যে পুরো জার্নিটা একটা জাতি বিনির্মাণের জায়গা থেকে একটা জাতি হিসেবে গড়ে ওঠার পর্যায় থেকে যদি আমরা দেখি, এই 55 বছর পর, স্বাধীনতার 55 বছর পর একটা জাতিকে আবার বলতে হচ্ছে কি যে আমরা আবার স্বাধীন। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একটা জাতি 55 বছর আগে স্বাধীন হওয়ার পরে আবারও আমাদেরকে দাবি করতে হয় আমরা স্বাধীন। এবং এইখানে আমরা যদি এই স্বাধীন যে কথাটা বারবার বলি, এটার পরবর্তীতে এসে ইসলামকে সেন্টারে রেখে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের কিছু আলাপ তুলে ধরতে চাই, তাহলে সেখানে কোন কোন পয়েন্টগুলো আসতে পারে, এটি আজকের মূল আলাপ বা ইসলামিক ডিক্লারেশনকে কেন্দ্র করে আলাপগুলো আমরা করতে পারি। এখন দেখেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা ধারা আছে, প্রত্যেকেই কম বেশি প্রস্তাবনা দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা এরকম একটা রাষ্ট্র তৈরি করব। তো প্রথমে যদি আপনারা দেখেন, বাংলাদেশে ইসলামপন্থী যতগুলো বড় বড় গ্রুপ আছে, সবাই কি বলতেছে? ওয়েলফেয়ার স্টেটের কথা, কল্যাণ রাষ্ট্রের কথা। অথচ কল্যাণ রাষ্ট্র ইটসেলফ পাশ্চাত্য একটা ব্যর্থ ব্যবস্থা।
এবং এটা কোনোভাবেই পাশ্চাত্য সফল হইতে পারে না, এবং যতগুলো দেশ এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে কোনো জায়গায় এটা সফল হইতে পারে না। কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক বিভিন্ন ধারা কল্যাণ রাষ্ট্রকে হাইলাইট করতেছে, এবং ভীষণ হচ্ছে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যারা ঔষধ আবিষ্কার করলো তারাই ঘোষণা করতেছে যে এটা এক্সপায়ার্ড হওয়ার আরো কিছু বছর পরে এসে একটা গ্রুপ ঘোষণা করতেছে এটি মুক্তির মানে একমাত্র মেডিসিন। এটা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের অবস্থা। তা এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্রিটিক্যাল প্রবন্ধ হচ্ছে মিল্টন ফ্রেডম্যানের দ্য ফ্যালাসি অফ ওয়েলফেয়ার স্টেট। এটা যদি আপনারা পড়েন, উনি বলতেছেন যে ওয়েলফেয়ার স্টেটের মতো একটা ধারণা যেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য এর চেয়ে বাজে এবং নিকৃষ্ট কোনো ধারণা হতে পারে না। এটা মিল্টন ফ্রেডম্যানের কথা। আবার বার্ক বলতেছেন যে এইটার মতো একটা ধারণা যেটা ব্যক্তি স্বাধীনতাকে এত বাজেভাবে অবমূল্যায়ন করে, আখলাকের এত অবনমন ঘটায়, এই ধরনের ধারণা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। এগুলো ওয়েস্টার্ন ইসের ক্রিটিক, ওয়েস্টার্ন যা চিন্তক। তো তাদের ভাষায় যদি দেখেন ওয়েলফেয়ার স্টেটের এই অবস্থা, তাহলে এটা থেকে যদি আমরা ক্রিটিক করতে যাই তাহলে আসলে ওয়েলফেয়ার স্টেটের বাকি থাকে না। কিন্তু বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল বা বড় রাজনৈতিক গোষ্ঠীগুলো এটা কিন্তু সমাধান দেখাচ্ছে। এবং মার্কস কি বলতেছেন যে ওয়েলফেয়ার স্টেটের যে মূল ধারণা এটা হচ্ছে মানুষকে শোষণ করার একটা সুন্দর সিস্টেম। এবং এখানে যে ওয়েলফেয়ারের কথা বলা হয় কল্যাণ, এই কল্যাণটা মূলত মানুষকে শোষণ করার জন্য প্রস্তুত করার আগে যে কল্যাণটা করা হয়, মানে কোরবানির আগে ছাগলকে আপনারা যে খাবার দাবারটা খাওয়ান, এই ধরনের কল্যাণ হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের। ইসলামী সভ্যতার জায়গা দেখি, ইসলামী সভ্যতার রাষ্ট্রের মূল কথা হচ্ছে জনগণের অধিকার রক্ষা, ন্যায় বিচার, রাষ্ট্রকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করা, এই ধারণাগুলো। প্রথম ধারণার জায়গা থেকে ওয়েলফেয়ার স্টেট ব্যর্থ। ইসলামী রাষ্ট্রে ওয়েলফেয়ার স্টেটের কথা যদি আমরা বলি, এটা কোনো ব্যক্তির কাছে বা কোনো ধারণা না শুধুমাত্র সেই কল্যাণ করবে। ইসলাম একটা কালেকটিভ দায়িত্ব, ব্যক্তির জায়গা থেকে, সোসাইটির জায়গা থেকে, স্টেটের জায়গা থেকে, সিভিলাইজেশনের জায়গা থেকে, প্রত্যেকটা জায়গা সামগ্রিক। তো একটু কঠিন হয়ে গেল আপনারা বললেন। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট বাংলাদেশের একটা গ্রুপ ওয়েলফেয়ার স্টেটের কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি খেলাফতের আলাপে আসেন, বাংলাদেশের বিভিন্ন গ্রুপ দেখবেন খেলাফতের কথা বলতে যে 5 আগস্টের পরে খেলাফত দিতে হবে। আপনারা মাওয়া যদি যান ঢাকা থেকে, এক্সপ্রেসওয়ে দেখবেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে করা হয়েছে। এই ধরনের যে ভিজিবল চেঞ্জগুলো, এগুলো আসলেও কোনো প্রভাব আছে কিনা এটা কিন্তু প্রশ্নের জায়গা থাকে। আপনি একটা ব্রিজের নাম ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেও খুব বিশেষ কিছু পরিবর্তন হয় না। আবার ওই একই ব্রিজের নাম যদি অন্য কোনো ব্যক্তির নাম হয়, সেটাও কোনো বড় পরিবর্তন আসলে না। এবং গণ অভ্যুত্থানের পরে এই ধরনের পরিবর্তনের কোনো প্রাসঙ্গিকতা আসলে নাই। এই জায়গা থেকে খেলাফতের কথা যদি বলেন, যারাই খেলাফতের কথা বলে কয়েকটা মৌলিক খুবই মুখস্থ স্লোগান আপনারা শুনলেন। 1 নম্বর হচ্ছে গণতন্ত্রের একটা কুফরি অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে এই ধরনের চলতে পারে না। এবং খেলাফত বলতে যে ধরনের একটা রোমান্টিসিজম সবার মধ্যে কাজ করে, এটা হচ্ছে যে মানে হঠাৎ করে বাংলাদেশ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, কেউ একটা চুরি করলে তার হাত থাকবে না, প্রত্যেকটা ইসলামের শাস্তি আইনগুলো কায়েম হইতে থাকবে, এবং এভাবে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ জান্নাতি একটা দেশে পরিণত হবে। এটা কিন্তু সম্পূর্ণ অবাস্তব একটা ধারণা, এবং এটার কোনো ক্লিয়ার পিকচার কেউ দিতে পারবে না বা দিচ্ছেন। তো দ্বিতীয় আলাপেও যদি আসেন তাহলে দেখবেন খেলাফতের কাঠামোটাও কিন্তু পরিষ্কার না, বাচ্চা কি বুঝাইতে চাইতেছে এই জিনিসটা আমাদের সামনে স্পষ্ট। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক যে গোষ্ঠীগুলা ধারাগুলা, এদের তৃতীয়ই হচ্ছে ন্যাশনালিস্ট স্টেট, জাতীয়তাবাদী রাষ্ট্র। এবং বাংলাদেশের আপনারা জানেন যে বড় বড় ধারাগুলো জাতীয়তাবাদকে প্রমোট করে। কিন্তু বাস্তবতা হচ্ছে জাতীয়তাবাদ আরো বহু আগে ব্যর্থ একটা ব্যবস্থা। এবং জাতীয়তাবাদের মাধ্যমে জার্মানিতে যদি দেখেন নাজি জাতীয়তাবাদের উত্থান ঘটছে, গণহত্যা হয়েছে। অন্যান্য অঞ্চলগুলোতে দেখেন প্রচন্ড পরিমাণে সংকট তৈরি হয়েছে। এবং ইভেন বাংলাদেশ যে ফ্যাসিবাদের কথা আমরা বলি বিগত 17 বছরে, এই ফ্যাসিবাদের মৌলিক আদর্শ কি ছিল? বাঙালি জাতীয়তাবাদ। এটাও ইটসেলফ একটা ন্যাশনালিজম। তার মানে হচ্ছে জাতীয়তাবাদও কিন্তু আমাদেরকে
সমাধান দিতে পারেন। তো এই যে তিনটা ধারণার কথা বললাম, এই তিনটা ধারণার পরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অলমোস্ট যতগুলো ধারা আছে, যতগুলো রাজনৈতিক ঘরানা আছে এবং চিন্তাগত গোষ্ঠী আছে, সবগুলোকে আপনারা মোটামুটি তিনটা ফ্রেমে ফেলতে পারবেন। এরপরেও কিছু হয়তো বিচ্ছিন্ন অংশ থাকতে পারে। আর মার্কসিস্টদের কথা যদি বলি বা বামপন্থীদের কথা যদি বলি, এটার পতন আর বহু আগে হয়ে গেছে, এটা এখন অপ্রাসঙ্গিক, মানে এটা আসলে এখন কোনো আলাপেরও জায়গা নেই। এবং বাংলাদেশে বামপন্থীরা সবসময় ক্ষমতার এস্টাবলিশমেন্টের একটা পাপেট হিসেবে কাজ করছে। যেই গভর্নমেন্টই যখন ক্ষমতায় ছিল, বামপন্থীদের কাজ হচ্ছে তাদের শাসনকে, তাদের জুলুমকে কিভাবে লেজিটিমাইজ করা যায় এটার জন্য কাজ করা। বিভিন্ন ধরনের ভারী ভারী তত্ত্ব দিয়ে, লাকা এটা বলেছেন একটু মানে চাপা চাপা ফ্রেঞ্চ উচ্চারণে, বা হচ্ছে ফুকো এটা বলছেন, বা হচ্ছে দেরিদা এটা বলতে চেয়েছিলেন। এটার মাধ্যমে এরা কি প্রুফ করবে যে জুলুম কেন, ওয়েস্ট স্টেট যে জুলুমটা করতেছে এটা কেন লজিক্যাল। এই কাজটাই বামপন্থীরা বিগত সময় ধরে করে আসছে। তো অলমোস্ট এই চারটা ক্যাটাগরিতে আমি যদি আবার রিপিট করি, ওয়েলফেয়ার স্টেট, খেলাফত, এরপরে হচ্ছে ন্যাশনাল স্টেট বা জাতি রাষ্ট্র, এবং সর্বশেষ হচ্ছে কমিউনিস্টদের যে রাষ্ট্রের ধারণা, এই চারটা বর্গের ভিতরে কোনো জায়গায় প্রথমত সমাধান নাই, দ্বিতীয়ত হচ্ছে কোনোটাই সফল না। এখন বাংলাদেশের প্রেক্ষিতে আসেন, চারটাই কোনোটাই সমাধান দিতে পারতেছে না বা সমাধান হচ্ছে না। তাহলে এখানে সমাধান কি? যেই বইকে সেন্টার করে আমরা আজকের আলাপের জায়গাটা তৈরি করতে চাই, ইসলামী ডিক্লারেশন, ইসলামী ডিক্লারেশন আলিয়া বলতেছেন সমস্ত আদর্শ পর্যালোচনার পরে এই ব্যাপারটা স্পষ্ট যে সমাধান হচ্ছে ইসলাম। একমাত্র ইসলামের পক্ষে এই জায়গায় একটা সমাধানমূলক প্রস্তাবনা দাঁড় করানো সম্ভব। তো আলী ইজাদ বেগবি যেখানে এটা বলতেছেন যে ইসলাম একমাত্র আদর্শ, যেই আদর্শের বিল্ট ইন উপাদান হচ্ছে মানবতার মুক্তি, মানে যে আদর্শের একটা মৌলিক উপাদানই হচ্ছে মানবতার মুক্তির আলাপটা সবসময় হাজির থাকতে হবে, এটা না থাকলে সেটা ইসলাম হবে না। যদি কোনো আদর্শ ইসলামের নামে চাপায় দেওয়ার চেষ্টা করা হয়, যেখানে আসলে সত্যিকার অর্থে মানুষের কল্যাণ হয় না, সেটা ইসলাম হইতে পারে না। এটা ইসলামী সভ্যতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মূল্য। তো এখান থেকে যদি দেখেন যে উনি বলতেছেন যে বাংলাদেশের মতো যতগুলো ইসলামী কান্ট্রি আছে যেটা ইসলামকে উপযোগ্য করে গড়ে উঠছে, এই ধরনের অঞ্চল, দেশ কিংবা রাষ্ট্র ইসলামকে কেন্দ্রে রাখা ব্যতীত কখনো সফল হতে পারে নাই, পারবে না, এবং এটা সম্ভব না। এবং উনি দেখাচ্ছেন যে এই যে ইসলামকে সেন্টারে রাখার মাধ্যমে, ওনার এক্সাক্ট লাইন যদি আমি কোট করি, যে মুসলমানদের মধ্যে সেই পুনর্জাগরণের চেতনা, সেই বিশ্বাসবোধ, সেই সংগ্রাম এবং সেই আত্মবিশ্বাস কেবল ইসলামের পক্ষে তৈরি করা সম্ভব। এখন বাংলাদেশের আলাপে যদি আমরা আবার একবার একটু ব্যাক করি, যে বাংলাদেশের যে ঐতিহাসিক ধারাবাহিকতা, যেটার কথা আমি বলতেছিলাম, যে 200 বছরের শোষণ, এই পর্যায়গুলো আপনার একটু মাথায় রাখার চেষ্টা করেন। 200 বছরের যে শোষণ চললো ব্রিটিশদের, এটার পরে 47-এর দেশভাগের পরে 52 ভাষা আন্দোলন, এবং এর পরবর্তী সময়ে পুরো বাংলাদেশ বা টোটাল সাবকন্টিনেন্টে বামপন্থীদের একটা ঢেউ তৈরি হয়, কারণ তখন হচ্ছে বামপন্থীরা বিজয়ী শক্তি, কমিউনিস্ট তখন বিজয়ী শক্তি। এরপরে আমাদের 71-এর স্বাধীনতা থেকে বাংলাদেশে আরো অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা আছে, 90-এর গণ অভ্যুত্থান আছে, এবং সর্বশেষ আমাদের 24-এর গণ অভ্যুত্থান। এবং আমরা শুরুতে যে কোয়েশ্চেনটা আমি করছিলাম, যে আমরা নিজেদেরকে স্বাধীন বলতেছি, স্বাধীনতার মিনিং, স্বাধীনতার অর্থ কি? আলী ইজাদ বেগবিচের দৃষ্টিতে স্বাধীনতা হচ্ছে যখন আপনার ভাষা কেউ নির্ধারণ করে দিবে না, যখন আপনি যেটা বলতেছেন অ্যাকচুয়ালি ওইটাই আপনারই কথা, আপনার অঞ্চলের কথা, আপনার দেশের কথা, আপনার দেশের মানুষের কথা। স্বাধীনতা কখনই এইটা না যে আপনি আরেকজনের মুখস্থ ডায়লগ নিজের উপর ইমপ্লিমেন্ট করার জন্য জোরপূর্বক কিছু মুখস্থ বুলি আওড়াবেন, এটা স্বাধীনতা। আলী ইজাদ বেগবিচের দৃষ্টিতে স্বাধীনতা হচ্ছে সেটাই যখন আপনার মন স্বাধীন, আপনার মগজ স্বাধীন, আপনার রূহ স্বাধীন, আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, এবং আপনি যে আদর্শের জন্য কাজ করেন সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি সংগ্রামের চিন্তাটাকে ধারণ করেন। আলী ইজাদ বেগবিচের দৃষ্টিতে স্বাধীনতা হচ্ছে এইটা। এবং উনি বলতেছেন যদি এই স্বাধীনতা অর্জন সম্ভব না হয়,
তাহলে স্বাধীনতার আলামত হবে শুধুমাত্র পতাকা এবং জাতীয় সঙ্গীত। দেখেন বাংলাদেশের সাথে মিলিয়ে 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি তর্ক কি শুরু হয়েছে? জাতীয় সঙ্গীত কি হবে, কেন হবে, পতাকার মধ্যে কালেমা লেখা উচিত কিনা, পতাকার কালার অন্যরকম করা উচিত কিনা। এটা কখনোই স্বাধীনতার কোনো আলাপ ছিল না, কোনোদিন ছিল না। স্বাধীনতার সবচেয়ে ভিজিবল জায়গাটা হচ্ছে আপনি মনস্তাত্ত্বিকভাবে, চিন্তাগতভাবে, শিক্ষাগতভাবে স্বাধীন কিনা। যদি না হন তাহলে এই ধরনের অর্থহীন তর্ক আমাদের কাটকায় ফেলে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখেছি। তো এখন এই পুরো পরিস্থিতিতে ইসলামী ডিক্লারেশন আমাদেরকে কোন ধরনের একটা পন্থার প্রস্তাব দেয়, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আলিয়াজেদ বিগবিচ তার আলোচনায় মোট 17টা পয়েন্টে ইসলামী ব্যবস্থায় এই টার্মের একটা কাঠামো তৈরি করছেন, এবং তার কথা হচ্ছে একটা ইসলামী ব্যবস্থা সত্যিকার অর্থে এইভাবে গড়ে উঠতে পারে। আপনারা খেয়াল করছেন কিনা, আমি ইসলামী রাষ্ট্র টার্মটা ব্যবহার করতেছি না, কারণ এখানে সামগ্রিক পরিভাষা হচ্ছে ইসলামী ব্যবস্থা। এটা বিস্তারিত জানার জন্য আপনারা মক্তবের ইসলামী সভ্যতা, রাজনীতি ও বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন এই বইটা শেষ অধ্যায়টা পড়তে পারেন। তো এখানে আপনাদের ব্যবস্থা কনসেপ্ট হয়তো ক্লিয়ার হবে। এই জায়গা থেকে আলিয়াজেদ বিগবিচ বলতেছেন ব্যবস্থা, একটি ইসলামী ব্যবস্থা, ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠার জন্য মোট 17টা পয়েন্ট নিয়ে আলোচনা করছেন। 17টা পয়েন্টে আমি খুব সংক্ষেপে একটু রিভিউ দিয়ে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, উনি বলতেছেন যেটা খুব ইন্টারেস্টিং, যে সত্যিকার অর্থে আমরা যদি স্বাধীনতার আলাপকে প্রাসঙ্গিক করতে না পারি, সত্যিকার অর্থে যদি আমরা জাতি, সমাজ এবং দেশের উন্নয়ন কাজ করতে না পারি, তাহলে একটা অঞ্চলে বা একটা দেশের স্বাধীনতার আলাপ চলে যাবে হচ্ছে ভুয়া বক্তৃতাবাগী নেতৃত্বের হাতে। বাংলাদেশ একই উদাহরণ। এমন সব সংস্কার আলাপ আপনারা দেখবেন যেটা বিন্দুমাত্র কোনো প্রাসঙ্গিকতা এই ভূখণ্ডের সাথে নাই। এমন সব অনর্থক আলাপ দেখবেন যেটা কোনো প্রয়োজন এখন নেই, অথচ বাংলাদেশের মানুষের একটা সাধারণ সংকটের সমাধান কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় আসলে হয়নি। না কোনো জায়গার ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়েছে, না কোনো জায়গায় সত্যিকার অর্থে যারা অপরাধী তাদের বিচার হয়েছে, এবং অভ্যুত্থানের 1 বছর যাইতে না যাইতে আমাদের মানসিক দৈন্য কতখানি ভয়াবহ অবস্থায় আছে এটা বোঝা যাচ্ছে এই জায়গায় যে আমরা এখনো একটা ধারা সমালোচনা করতে গেলে আগের ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করি, আগের পরিভাষা ব্যবহার করি। তার মানে কি, স্বাধীনতার যেই মিনিংটা ওই সময় বললাম, আপনার মন, মগজ কোনোটাই স্বাধীন না। আপনি এখনো সেই আগের বৃত্তে আমরা এখন আটকা, সেই আগের ভাষায় আমাদেরকে ব্যবহার করতে হয়, সেই আগের টার্মে আমাদেরকে ব্যবহার করতে হয়। তার মানে হচ্ছে মালিক বিন নবী যেটা বলছেন, ভূখণ্ডের দখল হয়তো চলে গেছে, কিন্তু চিন্তার দখল বহাল তবিয়তে বিদ্যমান আছে, এবং এই উপনিবেশ আরো ভয়ঙ্কর। এই জন্য ততদিন পর্যন্ত বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা ফ্যাসিবাদ মুক্ত বলতে পারবো না যতদিন পর্যন্ত আমাদের চিন্তা এবং বিশ্বাসের জায়গাটা সত্যিকার অর্থে স্বাধীন না হয়। এখন দেখেন আলিয়াজেদ বিগবিচের মোট 17টা পয়েন্ট ইসলামী ডিক্লারেশনে আলাপগুলো তুলে ধরছেন। আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলোর একটু আলোচনা তুলে ধরব। ওনার প্রথম পয়েন্ট হচ্ছে মানুষ ও সমাজ। আলিয়াজেদ বিগবিচের দৃষ্টিতে সমাজ হচ্ছে একটা কালেকটিভ ইনস্টিটিউশন। এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে মানুষ ভ্রাতৃত্ব, ন্যায় বিচার এবং সামগ্রিক একটা লক্ষ্যের জন্য একতাবদ্ধ হয়ে বসবাস করবে। এবং উনি বলতেছেন ইসলামের দৃষ্টিতে যে কোনো অপরাধ করলে শাস্তি দেওয়া বা হচ্ছে কিছু হইলে ফাঁসিতে ঝুলাই দেওয়া, ক্রস ফায়ার দেওয়া, এটা ইসলামের বৈশিষ্ট্য না। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে এই পর্যায়ে নিয়ে যাওয়া যে মানুষ অন্যের দিকে ধাবিতই হবে না। শাস্তির আলাপ বা হচ্ছে বিচার আলাপ আর অনেক পর, সমাজকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে মৌলিক উপাদান থাকবে কল্যাণ এবং ন্যায় বিচার, এর ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। দ্বিতীয়ত হচ্ছে উনি জনগণের সমতার কথা বলতেছেন। জনগণের সমতা হচ্ছে একটা সাম্য বিদ্যমান থাকতে হবে। অবশ্যই এমন কোনো পরিবেশ তৈরি হইতে দেয়া যাবে না যেটা মানুষের মধ্যে অবিচারের জায়গা তৈরি করে। বাংলাদেশের সাথে যদি মিলান, গণ অভ্যুত্থানের যে মৌলিক প্ল্যাটফর্ম, এটার নাম কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন, তাই না? এই বৈষম্য না থাকাটা হচ্ছে ইসলামী ব্যবস্থার দ্বিতীয় মৌলিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বৈষম্য থাকলে সেটা ইসলামী ব্যবস্থা হবে না। তৃতীয়ত হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব।
এটাকে উনি শুধুমাত্র মানে সামনে যে দুজন ভাই বসে ওনারা আমার ভাই এইভাবে দেখেনি। ইসলামী ব্যবস্থায় ভ্রাতৃত্বের কনসেপ্ট হচ্ছে একটা সামগ্রিক জায়গা থেকে প্রত্যেকটা মুসলিম অঞ্চল একজনের একজনের ভ্রাতৃত্বের জায়গাটা অনুভব করবে, এইভাবে ভ্রাতৃত্বের কনসেপ্ট ইসলাম দাঁড় করে, যেটাকে আমরা উম্মাহ কনসেপ্ট বলি। এবং উনি এই কনসেপ্টের মাধ্যমে দেখাচ্ছেন জাতীয়তাবাদ কেন মুসলিম অঞ্চলগুলোতে কখনো শক্তিশালী হতে পারে না, কারণ জাতীয়তাবাদ ইসলামের সাথে যায়। ভ্রাতৃত্বের কনসেপ্ট দাঁড় করাইতে পারলে তাহলে ঐক্যের জায়গাটা আমাদের তৈরি হবে। চতুর্থত হচ্ছে মুসলিম ঐক্য। ঐক্যের কথা কম বেশি বলে ফেলছি। এখানে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে নাজমুদ্দিন নির্বাকানের যে মূলনীতিটা, ডেভেলপিং 8 বা D8 থেকে শুরু করে পরবর্তী সময় D160 পর্যন্ত যাওয়া, যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা, যেটার যাত্রাটা শুরু হবে মুসলিম দেশগুলোর ঐক্যের মধ্য দিয়ে এবং এই একত্রে মুভ করার মধ্য দিয়ে এই জায়গাটা তৈরি হবে। পঞ্চমত হচ্ছে বিষয় সম্পত্তি। এখানে উনি খুব সুন্দর একটা পয়েন্ট আনছেন। বিষয় সম্পত্তি বলতে আমরা নর্মালি বুঝি যে কারো গার্জিয়ান মারা গেলে মেয়ে হচ্ছে ছেলের অর্ধেক পাবে আর ছেলে হচ্ছে মেয়ে দ্বিগুণ পাবে। বিষয় সম্পত্তির আলাপ এইটুকু না। উনি বিষয় সম্পত্তির আলাপ বলতেছেন যে একটা দেশের যে খনিজ সম্পদ আছে এগুলো সেই অঞ্চলে বা সেই দেশের জনগণের অধিকার। বাংলাদেশের কোন খনিজ সম্পদ আমাদের অ্যাকচুয়ালি অধিকার আছে? কোথাও নেই। আমাদের সমুদ্র বলেন বা অন্যান্য বিভিন্ন খনি বলেন, অসংখ্য খনিজ সম্পদ এই অঞ্চলে ভরপুর, কিন্তু কোনোটাতে আমাদের অধিকার নেই। আইদার কোনো বিদেশি কোম্পানি সেটা লিজ নিয়ে রাখছে অথবা কোনো সাম্রাজ্যবাদী শক্তি সেটাকে নিজেদের জন্য ব্যবহার করতেছে। আমরা নিজেদের দেশের উন্নয়নের জন্য সত্যিকার ব্যবহার করতে পারতেছি। তার মানে হচ্ছে এখানে আমাদের ঘাটতি থেকে গেছে এবং গণ অভ্যুত্থানের পরেও এই পরিস্থিতির কোনো চেঞ্জ হয়নি। তার মানে এইটাও একটা পর্যালোচনার জায়গা। এরপর উনি বলতেছেন প্রজাতান্ত্রিক মূলনীতির কথা। এখানে 3টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রপ্রধানকে অবশ্যই জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। জনগণের এজেন্সিকে উনি স্বীকৃতি দিচ্ছেন যে জনগণ যাদের জন্য সমর্থন জানাবে, জনগণ যাদের উপর বিশ্বাস স্থাপন করবে যে উনি রাষ্ট্র ভালোভাবে চালাইতে পারবেন, উনি না রাষ্ট্রপ্রধানের জায়গায় বসবেন। দ্বিতীয়ত হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের জনগণের প্রতি দায়িত্ববান হইতে হবে। যদি সে না হয় তাহলে সে রাষ্ট্রপ্রধান থাকার অধিকার হারান। যেমন বিগত ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোতে আপনারা দেখেন জনগণের প্রতি দায়িত্বের কোনো ছিটেফোঁটাও ছিল না, তার মানে রাষ্ট্রপ্রধান হিসেবে থাকার তার এমনিতে অধিকার নেই। এবং সামাজিক কল্যাণের জায়গাটা ঠিক রাখতে হবে। এরপর উনি তাওহীদ এবং তার বিয়ার কথা আনছেন। তাওহীদ হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের জায়গাটা এবং একই সাথে মুসলমানরা কেবলমাত্র আল্লাহর প্রতি অনুগত থাকবে, এই বিষয়টা এখন নিয়ে আসতেন। তার বিয়া হচ্ছে একটা ব্রড কনসেপ্ট। এখানে একটা মুসলিম রাষ্ট্রের শিশু কিভাবে ছোট থেকে তার মৃত্যু পর্যন্ত যাবে পুরো প্রসেসটা হচ্ছে তার বিয়ের ভিতরে। আলিয়া ইজাদ বেগম প্রস্তাবনা দিচ্ছেন যদি একটা সোসাইটিতে একটা মানুষের বেড়ে ওঠার প্রত্যেকটা উপাদান ইসলামের আলোকে না হয় তাহলে সেটা কখনো ইসলামিক সোসাইটি হইতে পারে না। এখানে আপনার শিক্ষার আলাপ আসবে যে ব্রিটিশ এডুকেশন সিস্টেমের মধ্যে থেকে সত্যিকার মুসলিমদের চিন্তা চেতনা লালন করে বেড়ে ওঠা আদৌ সম্ভব কিনা, এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলাপ করতে হবে। এরপর শিক্ষার কথা আনছেন। শিক্ষার ক্ষেত্রে আলিয়া ইজাদ বেগম সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যদি আমরা শিক্ষা ক্ষেত্রে জয়ী হই তাহলে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমরা পরাজিত হব। এবং আমি সোশিওলজিতে পড়াশোনা করি, এই জায়গা থেকে যদি আমি বলি আমি আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের কোনো সমাজবিজ্ঞানী কোনো থিওরি পড়িনি। কাদের থিওরি পড়তে হয়? দুর্খেইম, হাবেরমাস, এরপরে হচ্ছে মার্কসের থিওরি পড়তে হয়। একজনও কি বাংলাদেশের ভূখণ্ড সম্পর্কে তাদের জ্ঞান কি? একজন জার্মানিতে, আরেকজন ইংল্যান্ডে, আরেকজন ফ্রান্সে, তার থিওরি বাংলাদেশের মাটির জন্য কিভাবে অ্যাপ্লিকেবল হয়, তার থিওরি কিভাবে বাংলাদেশের মানুষের মুক্তি দিতে পারে। বাস্তবতা হচ্ছে ব্রিটিশ একাডেমিয়া এরকম একটা এডুকেশন সিস্টেম আমাদেরকে দিচ্ছে, যে কারণে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি দেখবেন যেটা পড়ছেন এবং বাস্তব সোসাইটির সাথে কোনো মিল নেই। এবং এই কারণে বাংলাদেশে চিন্তাশীল শ্রেণী এবং জনগণ কখনো কানেক্টেড হতে পারে না। যেটা আলিয়া ইজাদ বেগম আরেকটা পয়েন্ট, যে যদি একটা দেশের চিন্তাশীল শ্রেণী এবং জনগণ কানেক্টেড হইতে না পারে সেই দেশ কখনো সফল হতে পারবে না। বাংলাদেশ যেটা একটা খুবই
উজ্জ্বল দৃষ্টান্ত। একইভাবে উনি বিবেকের স্বাধীনতার কথা বলতেছেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা লাইন বলছেন উনি, যে সোসাইটিতে মসজিদ এবং টেলিভিশন ভিন্ন ভিন্ন মেসেজ দেয় সেই সোসাইটি কখনো ইসলামী সোসাইটি হইতে পারে না। মানে হচ্ছে আমরা ইসলাম বলতে তো মসজিদ বুঝি, তো মানে শুধুমাত্র মসজিদের ভিতরে ইসলাম আটটা, ওইখান থেকে যেটা পারে সেটা ইসলাম, আর মিডিয়ার আলাপ আলাদা। আলী আজাদ বেগবিজ বলতেছেন এটা হইতে পারবে না। একটা সমাজের যে মিডিয়া থাকবে তারা জনগণের আলাপ কি যেহেতু তুলে ধরে, ওই জায়গার আলাপ এবং মসজিদের আলাপ একই হতে হবে, বা এই সমন্বয়ের মাধ্যমে একটা সোসাইটির ভারসাম্য তৈরি হবে। সর্বশেষ উনি আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসছেন। একটা হচ্ছে নারী ও পরিবার। এখানে স্পেশালি বেশ কয়েকটা লাইন আছে যেটা আমাদের সবার জন্য, বিশেষভাবে বোনদের জন্য গুরুত্বপূর্ণ। উনি বলতেছেন যে একজন অশিক্ষিত, অসুখী এবং অবহেলিত মায়ের পক্ষে কখনো একটা সত্যিকার শক্তিশালী প্রজন্ম বিনির্মাণ করা সম্ভব না। তো আমি যখন এটা প্রথম পড়ছি আমার কাছে দুইটা শব্দ নিয়ে একটু খটকা লাগছিল, অসুখী এবং অশিক্ষিত। অশিক্ষিত না হয় ব্যাখ্যা দেওয়া যায়, শিক্ষিত হতে হবে, অসুখীটা কেন জরুরি? উনি বলতেছেন যে একটা সোসাইটিতে যদি সত্যিকার অর্থে নারীরা মর্যাদাবান না হয়, তার যে মানসিক প্রশান্তির জায়গাটা ঠিক না থাকে, তার পক্ষে একটা প্রজন্মকে বিনির্মাণ করা সম্ভব না। এবং এটি ইসলামী ব্যবস্থার একটা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য এটা। যদিও আপনারা ওয়াজ নসিহত শুনবেন খালি উত্তরাধিকার সম্পত্তি বিনির্মাণ, পর্দা এবং আরো কিছু এমন জিনিসপত্র নেই যেটা নিয়ে বিগত 75 বছর ধরে আলোচনা হইতেছে, কিন্তু এই ধরনের কোনো আমাদের সামনে কিন্তু আসা। সবশেষ উনি বলতেছেন যে কোনো ভালো উদ্দেশ্যকে সামনে রাখলেও কোনো ভুল পন্থা কখনো সঠিক না। আপনার উদ্দেশ্য হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা, কিন্তু আপনি বাংলাদেশের 64 জেলায় 64টা বোম ফুটাইলেন, অথবা হচ্ছে গুলি করে সব তাগুতি শক্তিকে হত্যা করে ফেললেন, অথবা হচ্ছে যেই পর্দা করে না তাকে দুটো দৌড়া মেরে দিলেন। এটা কোনো খেলাফতের প্রতিষ্ঠার পন্থা হইতে পারে না, যতই আপনার উদ্দেশ্য সৎ হোক। তো এই আলাপগুলো মিলাইতে গেলে আসলে হতাশ লাগে যে বাংলাদেশ আসলে কি চেঞ্জ হলো, কি লাভ হইলো, বা হচ্ছে কি হইলো আলটিমেটলি। গণ অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দিক হচ্ছে, এক নাম্বার, এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা একটা উচ্চতর লক্ষ্যের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশের এই আন্দোলনটা যখন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে তখন দেখবেন আমাদের বয়সী যারা, বা আমাদের কথাও যদি বলি, আমাদের আসলে এখানে পাওয়ার মতো কিছু ছিল না। আমরা ওয়েস্টিনে গিয়ে হাঁসও খাইতে পারতাম না, বা হচ্ছে আমরা কোনো মন্ত্রণালয়ে গিয়ে বসতাম না। আমাদের লক্ষ্য কি ছিল? বাংলাদেশের ফ্যাসিবাদের জায়গাটা না থাকুক, একটা উচ্চতর লক্ষ্য যে বাংলাদেশটা সত্যিকার একটি দেশ হিসেবে গড়ে উঠুক, মর্যাদাবান এবং সম্মানিত রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। এই লক্ষ্যকে ধারণ করা একটা প্রজন্ম তৈরি হয়েছে। এটা হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম ইতিবাচক দিক। দ্বিতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আপনারা দেখবেন অসংখ্য জায়গায় যতবার মিছিল হয়েছে বা আন্দোলনগুলো হয়েছে, বারবার ফিলিস্তিনের পতাকা উড়ানো হচ্ছে, তাই না? মানে আমরা সত্যিকার অর্থে ফিল করতেছি যে সংগ্রামের প্রেরণা কোত্থেকে নিতে হয়। উম্মতের একটা জায়গা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এবং আমরা শুধুমাত্র ফিলিস্তিন না, কালেকটিভলি এই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি যে আমাদের একটা সামগ্রিক সংগ্রাম চালাইতে হবে। তৃতীয়ত হচ্ছে একটা স্বপ্নবাজ প্রজন্ম তৈরি হয়েছে যারা এখন বিশ্বাস করে যে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব, এবং সত্যিকার অর্থে সেটা সম্ভব। এই জায়গা থেকে আলী আজাদ বেগবিজ আমাদের সমাধানের জন্য যে কর্মপন্থাগুলো নিয়ে আসছেন সেটা একটা সামারি দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। এক নাম্বার হচ্ছে উনি বলতেছেন, ওনার মূল পয়েন্ট তিনটা, যে এরকম একটা সোসাইটিতে, এরকম একটা জায়গাতে সত্যিকার অর্থেই যদি আমরা একটা কার্যকর ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাই, বা আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি একটা নতুন বাংলাদেশ তৈরি করতে যাই, ন্যায় ভিত্তিক একটা বাংলাদেশ, সেখানে তিনটা মৌলিক উপাদান থাকতে হবে। এক নাম্বার হচ্ছে ইসলামী সমাজ প্রতিষ্ঠা এবং বিনির্মাণের উদ্দেশ্যে এমন একটা সামগ্রিক আন্দোলন তৈরি হওয়া যেটা কখনোই পাশ্চাত্যের পকেট মুভমেন্ট হতে পারবে না। মানে অন্য কোনো বিদেশি শক্তির আন্ডারে থাকা কোনো আন্দোলন হইতে পারবে না, নিজের মাটি এবং অঞ্চল থেকে গড়ে উঠতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার স্পিরিট হইল নিজেদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামের স্পিরিটকে প্রতিষ্ঠা করা,
ইসলামের প্রাণ সত্তাকে প্রতিষ্ঠা করা। এবং তৃতীয়ত হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র বা একটা ইসলামী ব্যবস্থার সবচেয়ে বড় লক্ষ্য হলো সকল ধরনের অজ্ঞতা এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করা এবং সমতা এবং ভ্রাতৃত্বের জায়গাতে কোনো স্লোগান দেওয়া না, বরং সেটা বাস্তবায়ন করা। এখন পর্যন্ত আমরা স্লোগানই শুনি, কিন্তু বাস্তবায়নের কোনো কিন্তু আমরা দেখিনি। অতএব এই তিনটা জায়গায় আমাদের সবচেয়ে বড় কাজের জায়গাটা তৈরি করতে হবে। আমার মৌলিক আলোচনা মোটামুটি শেষ। আমি জাস্ট আর একটা পয়েন্ট বলে আমি শেষ করে দিব। এই যে একটা মানে ফ্রেমওয়ার্ক টোটাল, যে বাংলাদেশের অবস্থাটাকে বোঝা, আমি আমার আলোচনার পয়েন্টগুলো রিপিট করি, যে বসনিয়ার এমন একটা সংকটাপন্ন পরিস্থিতিতে আলিয়া এই ধরনের একটা ইসলামিক ডিক্লারেশন লিখছিলেন, যেটা পরবর্তীতে শুধু বসনিয়াকে না, পুরো উম্মতকে দিক নির্দেশনা দিছে। এবং 55 বছর পর আজকে কুমিল্লায় এসে আমরা সেই একই গ্রন্থ নিয়ে আলাপ করতেছি, যেটা প্রত্যেকটা লাইন এখন আমাদের জন্য প্রাসঙ্গিক। এখানে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় করণীয় জায়গা দুইটা। এক নাম্বার হচ্ছে নিজের দেশকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ তৈরির যে ভিশন, এইটার জন্য একটা উৎসর্গিত প্রজন্ম হওয়ার জন্য চেষ্টা করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাটি, সমাজ এবং মানুষের চাহিদাকে সামনে রেখে সত্যিকার অর্থে তাদের চিন্তার জায়গাটাকে বুঝে বাংলাদেশ থেকে একটা নতুন ইসলামী ডিক্লারেশন যেন তৈরি হতে পারে, যেটা শুধুমাত্র বাংলাদেশ কেন, শুধুমাত্র উপমহাদেশ কেন, বরং সমগ্র মুসলিম উম্মতের জন্য একটা নতুন রোড ম্যাপ হবে, মুক্তির নতুন ব্যবস্থাপত্র এবং নীল নকশা হবে। সে জায়গার জন্য যেন আমাদের একটা প্রজন্ম তৈরি হয়, আমাদের চিন্তাশীল শ্রেণী তৈরি হয় এবং আমরা তৈরি হই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।